লেসন নাম্বার 6, সি ফিভার। কার লেখা? জন ম্যাসেফিল্ড। জন এডওয়ার্ড ম্যাসেফিল্ড 1878 থেকে 1967 was an English poet, ইংল্যান্ডের একজন কবি। আন্ডারলাইন করতে হবে, ন্যাশনালিটি ওয়াইজ তিনি ইংলিশম্যান ছিলেন। রাইটার অ্যান্ড পোয়েট লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম, ব্রিটেন বা ইংল্যান্ড। ন্যাশনালিটি যদি বলে তাহলে কি? ইংলিশ পোয়েট। এবং সব থেকে যেটা বড় তার অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে 1930 থেকে তার মৃত্যু অবধি, মানে 1930 থেকে 1967 অবধি তিনি রাজকবি বা সভাকবি ছিলেন, পোয়েট লরেট, রাজকবি বা সভাকবি ছিলেন সাম্রাজ্যের কবি। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নভেলস। তাকে এই কারণের জন্য মনে রাখা হয়, শিশুদের জন্য তিনি উপন্যাস লিখেছেন, অথার্সদের মানে চিলড্রেনদের জন্য তিনি নভেলস লিখেছেন। আন্ডারলাইন করতে হবে নভেলসগুলো, মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। এগুলো হচ্ছে তার লেখা কিছু বিখ্যাত উপন্যাসের নাম। সি ফিভার বলতে বেসিক্যালি বলাটা কি হয়েছে? দেখ, ফিভার মানে শুধুমাত্র জ্বর বোঝায় না, এটা আগে বুঝতে হবে যে নামকরণটা কোথা থেকে এলো। ফিভার মানে শুধুমাত্র জ্বর হওয়াকে বোঝাচ্ছে না। তার মানে ফিভার বলতে কি বোঝাচ্ছে? ধর এখানে ফুটবল খেলা কারা ফলো করে? ফুটবল খেলা কে বা কারা ফলো করে? কেউ না। ক্রিকেট, ক্রিকেটের তো রিসেন্ট ওয়ার্ল্ড কাপ বোধহয় কিছু নেই, তো হয়ে গেল সবে সবে। ফুটবলের ক্ষেত্রে আমি যতদূর জানি বোধহয় জুন জুলাই নাগাদ আছে বোধহয়, না? ফুটবলে জুন জুলাই নাগাদ ওয়ার্ল্ড কাপ রয়েছে। এইবার ফুটবলের ক্ষেত্রে যখন জুন জুলাই নাগাদ ওয়ার্ল্ড কাপ রয়েছে, দেখবি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা সারা বছর ধরে ফুটবল ফলো করে তারা তো দেখেই, যারা ফুটবল প্রেমিক মানুষজন রয়েছে বা কিছু, তারা তো দেখেই, সেটা আলাদা। যারা ফুটবল খেলা ততটা সারা বছর ধরে দেখে না বা ফলো করেও না, তারাও সম্ভব কি করে দেখবি নিজের নিজের একটা ফেভারিট টিম থাকে প্রত্যেকে। কেউ ব্রাজিলের সাপোর্টার হয়, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কেউ ইটালি, কেউ ফ্রান্স, কেউ জার্মানি, কেউ স্পেন, এরকম বিভিন্ন কান্ট্রিজকে সাপোর্ট করে। এবার যখন সাপোর্ট করে তখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকে কি করে, নিজের টিম যদি বেটার খেলে তাহলে স্বাভাবিক সে আনন্দ করে। এইবার যারা কিনা সারা বছর ধরে ফুটবল ফলো করছে না, তাদের মধ্যেও ফুটবল দেখার যে একটা আর্চ, একটা যে তাগিদ লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টা হচ্ছে ফিভার। সেই ব্যাপারটা হচ্ছে ফিভার। ফিভার মিনস এখানে ক্রেজ, সমুদ্রে যাওয়ার জন্য যে ক্রেজটা লক্ষ্য করা যাচ্ছে কবির মধ্যে, দ্যাট ইজ কল্ড সি ফিভার। যেমন আমাদের দেশের সঙ্গে দূর দূরান্ত অব্দি ফুটবলের মানে ফুটবল ওয়ার্ল্ড কাপের কোনো কানেকশন তো নেই, আমাদের দেশ তো আর খেলছে না। তা সত্ত্বেও দাঁড়িয়ে আমরা কি করি, এক একটা দেশকে নিজেদের ফেভারিট বানিয়ে নিয়ে দেখবি পাড়ার মধ্যে বিভিন্ন পতাকা লাগানো হয়, আর্জেন্টিনার কোথাও ফ্ল্যাগ লাগানো হচ্ছে, কোথাও ব্রাজিলের ফ্ল্যাগ লাগানো হচ্ছে, এরকম টাইপের ব্যাপারটা চলে আসে। তার মানে ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে যে যার মতন করে তার ফেভারিট টিমকে সাপোর্ট করতে থাকে। যদিও আমাদের দেশের সঙ্গে ফুটবল ওয়ার্ল্ড কাপের কোনো লেনদেন এখনো অব্দি তো নেই, অদূর ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই খেলবে কোনো একটা টাইমে, কিন্তু এখন তো নেই ব্যাপারটা এরকম। The poem speaks of the excitement the poet feels at the anticipation of a sea voyage. Underline. কবিতাটার মধ্যে কি বলা হয়েছে? এক্সাইটমেন্ট বলা হয়েছে, উত্তেজনা বলা হয়েছে। কিসের? at the anticipation, underline, of a sea voyage. Anticipation মানে প্রতীক্ষা, অপেক্ষা। সমুদ্র যাত্রায় যাওয়ার আগে কবির মধ্যে যে একটা প্রতীক্ষা চলছে, একটা যে অপেক্ষা চলছে, যে না যাবো যাবো টাইপের একটা বেশ উৎসাহ। যেরকম দেখবি পুজো আসার আগে আমাদের মনের মধ্যে কি চলে, একটা অপেক্ষা চলতে থাকে, ওটাই কিন্তু বেশ দারুণ একটা অপেক্ষা। পুজো আসবে আসবে, ষষ্ঠীর দিন অমুক, সপ্তমীর দিন অমুক, দাদার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে এরকম যাবো ঘুরতে, এরকম টাইপের বিভিন্ন ব্যাপার চলে আসে, ঠিক আছে? এরকম ধরনের বিষয়টা। তার মানে কি ফ্যাক্টর কোনো বন্ধু বান্ধবদের সাথে গেলাম এরকমটাই। তার মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পাবলিক তো আর মানে নিতে পারে না এত এক্সাইটমেন্ট। এই জন্য পাবলিক কি করে, মহালয়ার থেকেই বেরিয়ে যায়। বেসিক্যালি পুজো কতদিন চলে, মানে আমরা যখন তোদের বয়সী ছিলাম বা কিছু, আমরা দেখেছি পুজো বেসিক্যালি 5 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এখন সেই পরিভাষাই বদলে গেছে। এখন কি হয়ে গেছে, মহালয়া কোনো রকমই মহালয়াটা হলো, প্যান্ডেলটুকু উদ্বোধন হতে দেরি, ব্যাস মানুষের ঢল, পারলে মহালয়ার আগের থেকেও চলে যায়, এরকম একটা ব্যাপার। মানে পুজোটা কি করে, মানুষ বেশি দিন ধরে এনজয় করতে থাকে, টানা 5 দিন 10 দিন যে কদিন থাকে টানা এনজয় করতে থাকে মানুষ। এক্স্যাক্টলি অ্যান্টিসিপেশন, পুজো আসবে আসবে, প্ল্যানিং, অষ্টমীর দিন অঞ্জলি দেবো, এই শাড়িটা পরবো, এই জামাটা পরবো, এই পাঞ্জাবিটা পরবো, এরকম টাইপের, এই লুঙ্গি পরবো, ওরা না কেউ যাই হোক। অ্যান্টিসিপেশন অফ দ্য সি ভয়েজ, দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ। আন্ডারলাইন, সিস্কেপের এই যে প্যাশনেট ডেসক্রিপশন, এই যে এত ভালো লাগার মতন করে যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে, যে বর্ণনাটা করা হয়েছে,
reveals underline the eternal desire of man to seek the splendor of nature. মানুষের মধ্যে একটা ইচ্ছা রয়েছে বরাবর। কিরকম ইচ্ছা? মানুষ কি করতে চায়? আমরা এরকম ভ্রমণের উপকারিতা নামক প্যারাগ্রাফগুলোতে এই টাইপের লাইনটা পড়েছি। মানুষ কি করতে চায়? অচেনাকে চিনতে চায়, অদেখাকে দেখতে চায়, অজানাকে জানতে চায়, এরকম টাইপের। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে মানুষের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে যেটাকে কি বলা হয়? কিউরিওসিটি। কিউরিওসিটি মানে কি? কোনো কিছু জানার যে আগ্রহ, ইন্টারেস্ট, দ্যাট ইজ কল্ড কিউরিয়াসনেস বা কিউরিওসিটি। এখন ফ্যাক্টরটা হচ্ছে একটা মানুষ সে যখন প্রকৃতিটাকে দেখতে চাইছে বা জানতে চাইছে তখন তার মধ্যে একটা কি কাজ করছে? একটা অ্যান্টিসিপেশন, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। প্রতীক্ষা এবং প্রতীক্ষার আগের যে একটা এক্সাইটমেন্ট, সেই ব্যাপারটা কাজ করছে। সিস্কেপের বর্ণনা দেওয়া হয়েছে এখানটায়। প্রশ্নটা সিস্কেপ ব্যাপারটা কি? দেখবি আমরা ল্যান্ডস্কেপের বর্ণনা কথাটা শুনেছি। ল্যান্ডস্কেপ মানে কিরকম? চারিদিকে যা যা প্রকৃতি, যা কিছু দেখা যাচ্ছে, গাছপালা, মাঠ ঘাট ইত্যাদি, দ্যাট ইজ কল্ড ল্যান্ডস্কেপ। সিস্কেপ মানে সেখানে পুরোটাই যে বর্ণনাটা দেওয়া হচ্ছে সেটা সমুদ্র কেন্দ্রিক বর্ণনা। ল্যান্ডের ক্ষেত্রে ডাঙা মানে ল্যান্ডস্কেপ, সমুদ্রের ক্ষেত্রে সামুদ্রিক বর্ণনা মানে সিস্কেপ। এটা হচ্ছে ফ্যাক্টর। এবং কি করেছে? রিভিল মানে বর্ণনা করা, প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? এটারনাল ডিজায়ার অফ ম্যান, মানুষের এটারনাল ডিজায়ার প্রকাশ করেছে, চিরন্তন ইচ্ছাটাকে প্রকাশ করেছে। টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। স্প্লেন্ডার মানে দীপ্তি, প্রকৃতিটা কতটা সুন্দর সেই বিষয়টাকে বলা হচ্ছে। স্পেশালি আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যার মধ্যে সমস্ত কিছু রয়েছে। তুই পাহাড় থেকে, জঙ্গল থেকে শুরু করে, মরুভূমির থেকে শুরু করে, মালভূমির থেকে শুরু করে, সমভূমি, কি নেই, নদী নালা সমুদ্র সব রয়েছে। মানে লোকে যায় বিদেশে ঘুরতে, বাট আমার মনে হয় বিদেশে ঘোরার আগে ভাই নিজের দেশকে জানো, নিজের দেশে আগে ঘোরো। আমাদের দেশ এত সুন্দর, এত বৈচিত্র্যময় যে এরকম পুরো একটা কম্বিনেশন, একটা প্যাকেজ ফুল। ইন্ডিয়া হচ্ছে একটা প্যাকেজ। এত সুন্দর প্রাকৃতিক কানেকশন রয়েছে যেইখান থেকে দাঁড়িয়ে কোথাও আমাদের বাইরে তো ভাই পরে ঘুরবো, আগে তো নিজের দেশটাকে দেখি, দেশটা এত সুন্দর করে থাকে সেরকম দেখি। I must go down to the seas again. কবি বলছেন আমাকে আবার সমুদ্রে যেতে হবে। এই আবার সমুদ্রে যাওয়ার ব্যাপারটা কি? আবার কথাটা কেন ইউজ করেছে? এগেইন ব্যাপারটা ইউজ করেছে। আন্ডারলাইন করবি টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। নির্জন সমুদ্র এবং আকাশ আমাকে ডাকছে, এরকম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আবার কথাটা কেন? আবার কথাটা আমরা ইন জেনারেল কখন ব্যবহার করি? যখন অ্যাটলিস্ট আমাদের কাজটা আগে একবার করা হয়ে গিয়ে থাকে তখনই তো আমরা আবার ইউজ করি। যেমন ধর কথার কথা, তোরা মাধ্যমিক দিতে চলেছিস, মানে 2027, এই বছর 8 মে রেজাল্ট, তারপরে এরকম একটা কোনো টাইমে তোদেরও রেজাল্ট বেরোবে, এরকম ধরনের। এইবার ফ্যাক্টরটা হচ্ছে তোরা মাধ্যমিক দিতে চলবি বা দিতে চলেছিস। এইবার ধর মাধ্যমিকের পরে মাধ্যমিকটা তুমি সুন্দর শেষ করলি, ভালো করে পরীক্ষা দিয়ে বাবা এসে বললেন যে চল বাবু আবার দীঘার থেকে ঘুরে আসো। বাবা আবার দীঘা? আবার কথাটা কেন ইউজ করলি? যে অলরেডি আগে একবার যাওয়া হয়ে গিয়েছিল। এবার ধর কথার কথা, যার দীঘা যাওয়ার নেই সে কি বলবে? আচ্ছা চল, মানে সে আর আবার কথাটা ব্যবহার করবে না। কেন করবে না? বিকজ তার তো দীঘা আগে দেখা নেই, সে এবার নতুন জিনিসটা দেখবে বা দেখতে চাইবে। এক্স্যাক্টলি এরকম। তো বলছে সিজ এগেন, আমি কি করতে চাই? সমুদ্রে আবার যেতে চাই। তার মানে কবি এর আগে সমুদ্রে গেছে, মানে একবার গেছে না 10 বার গেছে ওটা বলেনি, কিন্তু কথা হচ্ছে কবি এর আগে সমুদ্রে গেছে। কিরকম সমুদ্র? টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। লোনলি মানে নির্জন, নির্জন সমুদ্র এবং আকাশে, মানে মাথার উপর কবির রয়েছে আকাশ, পায়ের নিচে অবভিয়াসলি কি রয়েছে? সমুদ্র রয়েছে। মানে একদম ডাইরেক্ট কানেকশনে নেই, কবি জাহাজের উপরে রয়েছে, বাট তার নিচে সমুদ্র রয়েছে। তাহলে কবি সেই রকম একটা দুর্দান্ত পরিবেশের মধ্যে তিনি আবার যেতে চান। অ্যান্ড অল আই আস্ক, আন্ডারলাইন, ইজ আ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। কবি বলছেন অল আই আস্ক, কবি বলছেন আমার যেটা চাই বা আমি যেটা প্রার্থনা করি, আমার যেটা ডিমান্ড, আস্ক মানে ডিমান্ড, আমি যেটা ডিমান্ড করছি, দাবি জানাচ্ছি কি? ইজ আ টল শিপ, আমার একটা লম্বা জাহাজ চাই, আমার একটা লম্বা জাহাজ চাই। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং সামনে চাই একটা নক্ষত্র যেটাকে দেখে, হার মানে হচ্ছে শিপ, আন্ডারলাইন কর, হারে আন্ডারলাইন করে লিখে রাখ শিপ। ওই নক্ষত্রটার দিকে তাকিয়ে আমি আমার জাহাজটাকে চালনা করব। স্টিয়ার মানে স্টিয়ারিং থেকে স্টিয়ার কথাটা এসেছে, অর্থাৎ যেটাকে দেখে আমি কি করব? আমার জাহাজটাকে পরিচালনা করব। সামনে নক্ষত্র থাকবে, দিনের বেলায় অবভিয়াসলি নক্ষত্র তো থাকার কোনো চান্স নেই, রাত্রিবেলার দিকে নক্ষত্র থাকবে। কি নক্ষত্র থাকবে? ধ্রুব তারা।
পোল স্টার, একটাই দিকে ওঠে উত্তর দিক। তার মানে নক্ষত্রটাকে দেখে আমি আমার কি করতে পারবো, দিক নির্ণয় করতে পারবো। তো একটা লম্বা চাঁদ চাই, সামনে একটা তারা দিয়ে দাও আমাকে, যেটার ডিরেকশনটা ফিক্স থাকবে, বিকজ এদিক ওদিক করলে প্রবলেম হবে আইডেন্টিফাই করতে। তো ন্যাচারাল ব্যাপার পোল স্টার থাকবে সামনে, আমি কি করবো, সামনের দিকে এগিয়ে যাবো। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, চাকার লাথি দরকার। বুঝলি চাকার লাথির কেসটা কি হবে, আসছে দেখা। হুইলস কিক, উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, চাকার লাথি দরকার। তো চাকা আবার লাথি মারবে না। সমুদ্রে ধর, সমুদ্রটা বাদ দে, ধর তুই অফিস টাইমে বেলগুড়িয়া থেকে দমদম বা উল্টোডাঙ্গা নামবি, ডাউনের লাইন বেলগুড়িয়ার থেকে দমদম বা উল্টোডাঙ্গা নামবি। তোকে দমদম বা উল্টোডাঙ্গা নামার সময় তোকে আর আলাদাভাবে নামতে হবে না, তুই শুধু বডিটাকে ভাসিয়ে দিবি। পিছনের লোক গুটাতে গুটাতে ঠেলতে ঠেলতে তোকে এমনি নামিয়ে দেবে। তোকে শুধুমাত্র নামার সময় খেয়াল রাখতে হবে যে পাটা ঠিক স্টেপে পড়ে যাবে, ঠিক স্টেপে পড়ে যতটুকুই খেয়াল রাখতে হবে, বাকি তুই পুরো রিল্যাক্স। পেছনের লোক তোকে দেখবি গুটাতে গুটাতে নামিয়ে দিচ্ছে। তার মানে পিছনের লোক কি তোকে লাথি মেরে মেরে নামালো না, পিছনের লোক তোর কি করলো, একটা মোশন তৈরি করে দিল, তুই মোশনে গা ভাসিয়ে টুক করে নেমেছ। হুইলস কিক বা চাকার লাথিটাও কিছুটা সেই রকম। সমুদ্রের একটা ঢেউয়ের একটা নিজস্ব গতি রয়েছে। ও যখন জাহাজটার গায়ে গিয়ে ধাক্কাটা মারলে তখন জাহাজটার গায়ে মনে হচ্ছে না লাথি মারছে না। ওই যে জলের যে তোড়, জলের যে তোড়ের চোটে বা জলের যে স্পিডের চোটে জাহাজটা কি হবে, সামনের দিকে এগোবে। দ্যাট ইজ কল্ড হুইলস কিক। উইন্ড সং, বাতাসের গান দরকার। মানে কবি বলছেন আমি যখন বেরোবো সমুদ্র যাত্রায় তখন বাতাসটা যেন শো শো করে বইবে, গান করবে, এরকম থাকে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং নৌকা তো নয় সরি জাহাজের যে সেইলটা, জাহাজের যে পাল, সেটা কিসে থাকবে, কোন কালারের থাকবে, আন্ডারলাইন করতে হবে হোয়াইট সেইল। জাহাজের পাল হবে সাদা রঙের, সেই সাদা রঙের পাল কাঁপবে। জাহাজটা তীব্র বাতাসের মধ্যে দিয়ে এগোবে, পালের যে কাপড়টা সেটা কি হবে, মানে পাল তো ইটসেলফ একটা কাপড়ই হয়, ওটা কাঁপবে সমানে বাতাসের চোটে। আমি সেই দিকটা এগিয়ে এসেছি। অ্যান্ড এ গ্রে মিস্ট আন্ডারলাইন অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখের ওপরে আমি দেখব গ্রে মিস্ট, ধূসর বর্ণের কুয়াশা। আন্ডারলাইন করতে হবে কোন কালারের কুয়াশা, পরীক্ষা দেয় গ্রে কালারের কুয়াশা, গ্রে মিস্ট। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, আন্ডারলাইন, চোখের সামনে কি হবে, গ্রে ডন, ধূসর বর্ণের ভোরবেলাটা ফুটে উঠবে। মানে আমি যখন জাহাজটাকে নিয়ে সামনের দিকে এগোবো তখন আমি কি, তখন ভোর হবে না, আমি যখন যাব ধীরে 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 রাত্রির অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠবে। অসাধারণ দৃশ্য, একদম জাহাজে থাকতে থাকতে ভোর হওয়া দেখছি, দারুণ অভিজ্ঞতা এরকম সেই সময়টা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, কবি বলছেন আমাকে আবার যেতে হবে সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আন্ডারলাইন, আমাকে আবার যেতে হবে সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং টাইড, রানিং মানে কি, যে ঢেউটা কনস্ট্যান্ট চলছে, বিকজ সমুদ্রের ঢেউ কি 24/7, এটা আর থামবে না, এবং 365 ডেজ, সব থেকে বড় কথা, সারাদিন ধরে সমুদ্রের ঢেউ চলছে। এবং কি হবে, কল অফ দ্য রানিং টাইড মানে রানিং টাইড ডাকছে আমাকে। যেমন তোদেরকে কে ডাকে, ফোন, মোবাইল তোদেরকে ডাকে, আয় কুকু আয়। তোরা যখন খোকা আয় কুকু আয়, খোকা কুকু তখন থাকতে না পেরে মোবাইলের দিকে ছুটে যায়, ওনাকেও ডাকছে। কি ডাকছে, সমুদ্র ডাকছে, সমুদ্রের যে ঢেউগুলো সেগুলো ডাকছে। তো যখন পড়তে বসিস মোবাইলটা পাশে থাকে, তাই না, ম্যাক্সিমাম যখন পড়তে বসিস মোবাইলটা কি থাকে, পাশে থাকে। এটা অ্যাকচুয়ালি রাখাটা উচিত না, ডিস্ট্র্যাকশন আসে, মোবাইলটা দূরে রেখে দেওয়া উচিত, না হলে সেই সময়টায় সুইচ অফ করে রেখে দেওয়া উচিত। পরে যখন অন করব তখন দেখতেই পাবো নোটিফিকেশান আসবে, কারা 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 মিস কল করেছে, দাদা দিদি বন্ধু বান্ধব কারা মিস কল করেছে দেখতে পাবো। দেখার জন্য কে তখন দেখতে পাই, আমি কল করে নিলাম, হ্যাঁ দাদা বল, হ্যাঁ দিদি বল, হ্যাঁ বন্ধু বল, কল করে নিলাম। কিন্তু যতক্ষণ করবো মোবাইলটা হাতের বাইরে থাকবে। তোদের কি দেখে, সময় মোবাইল পুরো সামনে চায়। এইবার কি হলো, সমস্যাটা কি তৈরি হয়, মোবাইল পড়ছি যাই হোক নম করে 2-4টে লাইন পড়লাম, পড়ার পরে এবার দুটো চোখ গেল, মোবাইল ওই যে ডাকছে, কবিকে যেমন রানিং টাইম ডাকছে, ওয়াইল্ড কল এবং ক্লিয়ার কল এরকম টাইপ, অমনি মোবাইলের দিকে চোখ চলে গেল। এইবার মোবাইলটাকে নিয়ে কী করলাম, ঘাঁটতে শুরু করলাম।
ভাবলাম 5 মিনিট ঘেটে নি, রেখে দেবো। 10 মিনিট ঘেটে নি, রেখে দেবো। ওই 10 মিনিটটাই কখন 60 মিনিট হয়ে গেল টের পাওয়া যায় না মোবাইল ঘাটে। 5 মিনিটটাই কখন 50 মিনিট হয়ে গেল টের পাওয়া যায় না। ঘেটেই যাচ্ছি, পড়াশোনা শেষ, পড়াশোনা সাইড হয়ে গেল, এবার শুধু মোবাইল ঘাটলাম। কে আমার ছবিতে কটা লাইক করেছে, কে আমার স্ট্যাটাসটা দেখেছে, কতজন ইনস্টাগ্রামে রিয়্যাক্ট করেছে, কতজন ফেসবুকে লাইক করেছে, কমেন্ট করেছে, কতজন শেয়ার করেছে, কোন মিমটা নতুন এসছে, তাই না? এই সব ফটো ঝটো হেনা তেনা দেখার চক্করে পড়াশোনাটা রাতারাতি জলাঞ্জলি, হয়ে গেল। পড়াশোনা শেষ। মা চিৎকার করলেন, বাবা চিৎকার করলেন, পড়তে বস বাবু, পড়েছি তো, হয়ে গেছে। পড়াশোনা আর আমরা কি চাইছি? ভালো রেজাল্ট চাই মাধ্যমিকে, করবো এরকম, রেজাল্ট হবে ভালো, তাই না? এরকম ধরনের মানে চিন্তা কর, বিশ্বের তাবর তাবর যে সমস্ত শিল্পীরা রয়েছেন, শ্রেয়া ঘোষাল দুর্দান্ত গান করে, অরিজিৎ সিং দুর্দান্ত গলা, সোনু নিগম, তারপরে ধর খেলার দুনিয়াতে বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরা, দারুণ দারুণ প্লেয়াররা সব রয়েছে। এদেরও রেগুলার প্র্যাকটিস করতে হয়। শ্রেয়া ঘোষালও রেগুলার রেয়াজ করেন। আশা ভোসলে মারা গেলেন কয়েকদিন আগে, তিনি বলতেন আমি এখনো অবধি রেয়াজ করি, 92 ইয়ার্স তিনি ভোরে উঠে রেয়াজ করতেন। আশা ভোসলে লেজেন্ডারি সঙ্গীত শিল্পী। শ্রেয়া ঘোষাল রেয়াজ করেন, অরিজিৎ সিং রেয়াজ করেন, IPL এর আগে বিরাট, রোহিত এদের মতন বড় বড় ব্যাটসম্যানকেও প্র্যাকটিস করতে হয়। মানে যারা নিজেদের ক্ষেত্রে সেই লেভেলের জায়গাতে চলে গেছে তাদেরও প্র্যাকটিস করতে লাগে। আর আমরা ভাবি আমরা কোন হরিদাস পাল, উইদাউট প্র্যাকটিস করে আমরা ভালো রেজাল্ট করব। তাদেরও প্র্যাকটিস করতে লাগে, তারপরে তারা কোনো ম্যাচে ভালো করে, কোনো ম্যাচে খারাপ করে, মিলিয়ে মিশিয়ে চলে। আর আমরা কি বিরাট ক্ষমতাশালী ব্যক্তি, সে আমরা না প্র্যাকটিস করেই পরীক্ষা ভালো রেজাল্ট করবে। দারুণ ব্যাপার। কারো কারো তো করতেই লাগে না ইংরেজি, তাই না? এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ নিশ্চয়ই। এবং যথারীতি কি তিনি বলছেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইট, অর্থাৎ তুই ওখান থেকে শুনবি বলা যাবে ফর দ্য কল অফ দ্য রানিং টাইট। তো রানিং টাইট ডাকছে আমায়, কেমন ডাক আন্ডারলাইন করতে হবে। ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। রানিং টাইটের ডাকটা কেমন, একেবারে বন্য ডাক, মানে উপেক্ষা করা যাচ্ছে না। মোবাইল দেখে যে উপেক্ষা করতে পারি না, চেক করে মোবাইলটাকে কি ওয়াইল্ড ক্লিয়ার কল, একেবারে পরিষ্কার ডাক, শুনতে পাচ্ছি। আয় বাবু আয়, আমার কাছে আয়, একটু ঘাট আমাকে দেখ। ইনস্টাগ্রামে টুম করে নোটিফিকেশন এলো, দেখ ফেসবুকে পম করে একটা নোটিফিকেশন বাজলো, হোয়াটসঅ্যাপে চম করে একটা নোটিফিকেশন এলো, আয় ঘাট, ডিনাই করতে পারি না, সোজা চলে যাই মোবাইল। All I ask is a windy day, underline, with the white clouds flying. All I ask is a windy day. কবি বলছেন আমি যেটা চাই সেটা হলো বাতাস বহুল দিন, মানে বাতাস থাকবে চারিদিকে, কুমোট থাকবে না ওয়েদার, চারিদিকে হাওয়া দেবে, আমি সেই সময় এগোবো। মাথার ওপরে কি থাকবে? হোয়াইট ক্লাউডস ফ্লাইং, মাথার ওপরে একদম সাদা মেঘের ভেলা উড়ে উড়ে বেড়াবে, আমি সেই সময়টায় সামনের দিকে এগিয়ে যাবো। And the flung spray and the blown spume and the seagulls crying. Spray, ওই যে জলের মধ্যে যে ঢেউটা তৈরি হবে সেইখান থেকে কি তৈরি হবে? একটা স্প্রে তৈরি হবে। স্প্রে মানে কাইন্ড অফ কিরকম, আগের দিন ওখানে একটা দারুণ উদাহরণ দিয়েছিল, এখন তো ভিডিও চলছে তো বলা যাবে না। তার মানে ফ্লাং স্প্রে, অর্থাৎ স্প্রে বা একটা সাদা রঙের বুদবুদ ফেনা তৈরি হবে এরকম ধরো। তো ফ্লাং স্প্রে এখন না, পরে পরে আমি লিখে করে দেবো। ফ্লাং স্প্রে, ব্লোন স্পিউম কিরকম? ব্লোন মানে হচ্ছে ভেসে থাকা, তার মানে জাহাজটা যখন চলতে শুরু করবে এক নম্বর ফেনাটা কি হবে? ভাসবে। আর ব্লোন স্পিউম মানে সামনের দিকে ক্যারি ফরওয়ার্ড হবে, এগিয়ে যাবে। ফোম, ফোম মানে হচ্ছে ফেনাটা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, আর সামুদ্রিক যে চিল সেগুলো কি হবে? কাঁদবে, মানে কাঁদবে মানে থোড়াই দুঃখে কাঁদবে, চিৎকার করবে বেসিক্যালি। এখানে শঙ্খচিল বা গানচিল সেগুলো কি করবে? চিৎকার করবে। তুই শুনতে পাচ্ছিলিস? কি করলি তাহলে? I must go down to the seas again, underline. কবি বলছেন আমাকে আবার সমুদ্রে যেতে হবে, কেন? To the vagrant gypsy life. vagrant gypsy life মানে যাযাবরের জীবন,
যাযাবরের জীবন লিড করবার জন্য আমাকে আবার কি করতে হবে, ভবঘুরে। কবি বলতেন আমার স্থায়ী ঠিকানার দরকার নেই, আমি ঘুরতে চাই, প্রকৃতিকে দেখবো। সুতরাং ওই প্রকৃতির জীবনটাকে এনজয় করতে গেলে আমাকে কি করতে হবে, বেরোতেই হবে সমুদ্রে। কোন দিকে যাব আমি, সিলেবাস নেই, কোন দিকে যাব, যেদিকে খুশি সেদিকে চলে যাবো। কোন দিকে, আন্ডারলাইন টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ড ইজ লাইক আ হুইটেড নাইফ। গার্লস ওয়ে, যেদিকে শঙ্খচিল যাচ্ছে সেদিকে উড়ে বেরিয়ে যাও, যেদিকে তিমিমার যাচ্ছে সেদিকে উড়ে বেরিয়ে যাও। ওয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হুইটেড নাইফ, বাতাসটা কেমনভাবে বিধবে এসে, হুইটেড নাইফ মানে শার্পেন। ঠান্ডার মধ্যে যেরকম ঠান্ডা বাতাস কি করে, একেবারে সেই কনকনে ঠান্ডা হাড় কাঁপিয়ে দেয়, ওরকম ঠান্ডা বাতাস আসবে, হাড় কাঁপিয়ে দেবে, আমি তাও এগোবো সামনের দিকে। And all I ask is a merry yarn from a laughing fellow rover. Underline. কবি বলছেন আমি একা যাব না, সঙ্গে কাকে নেব, ফেলো রোভার, সহযাত্রীকে নেব। তার কাছ থেকে কি শুনবো, মেরি ইয়ার্ন মানে আনন্দের গল্প শুনবো। কবি কি বলছেন, আমি আনন্দের একটা গল্প শুনবো, সঙ্গে করে একজনকে নেব, সহযাত্রীকে নিয়ে, তার থেকে হাসি মজা করতে করতে এই সমুদ্র যাত্রার পথটা কাটিয়ে দেবো। And quiet sleep and a sweet dream, underline, when the long trip's over. এবং একেবারে কোয়াইট স্লিপ, একেবারে শান্তির ঘুম ঘুমাবো। সুইট ড্রিম, একেবারে মিষ্টি স্বপ্ন দেখবো। ওয়েন দ্য লং ট্রিকস ওভার, যখন এই গোটা ট্রিক মানে জার্নি, যখন এই গোটা জার্নিটা শেষ হয়ে যাবে, আমি তখন কি দেখবো, একদম শান্ত ঘুম ঘুমাবো এবং সুইট ড্রিম বা সুন্দর স্বপ্ন দেখবো। এখন এই ঘুমানো আর স্বপ্ন দেখার মধ্যে একটা ইনার মিনিংও রয়েছে। ইনার মিনিংটা কীরকম, এটা বেসিক্যালি লং ট্রিক্স মানে জার্নি যেটা, সেটাকে কবি বলতে চাইছেন পুরো লাইফটা কাটানোর পরে কবি যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকবেন, লং ট্রিকটা, লং জার্নিটা যখন কবির জীবনের গোটা যাত্রাপথটা যখন অতিক্রান্ত হবে, কবি যখন মৃত্যুশয্যায় শায়িত থাকবেন, কবি বলছেন আমার মনের ভেতরে কোনো প্যালপিটেশন থাকবে না, আমার মনের ভেতরে কোনো ল্যামেন্টেশন থাকবে না, কোনো রিপেন্ট থাকবে না, অনুশোচনা থাকবে না। কেন থাকবে না, কবি জানেন আমি যতটুকু জীবনে বাঁচতে চেয়েছি ততটুকু বেঁচে নিয়েছি অলরেডি। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছি, ন্যাচারাল আমার জীবনে কোনো রকম কোনো রিগ্রেট নেই, এই ব্যাপারটা। এবং তিনি তখন কি করবেন, তার মানে কোয়াইট স্লিপ, একদম শান্তির ঘুম ঘুমাবেন। সুইট ড্রিম, সুন্দর স্বপ্ন দেখবেন। এত জায়গা তিনি ঘুরেছেন যে মৃত্যুশয্যায় শুয়ে তার ওই জায়গাগুলোর কথাই কি হবে, বারে 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 মাথায় আসবে এবং সেগুলো সুন্দর স্বপ্ন হবে। কবি সেই সুন্দর স্বপ্নটা দেখতে দেখতে ইহলোক থেকে পরলোকে পাঠান।